অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করছি সমরেশ মজুমদারের আরো একটি নতুন উপন্যাস। উপন্যাসটির নাম হচ্ছে ছায়ার শরীর। উপন্যাসটি আমি মোট ৬টি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি পড়ছি উপন্যাসটির প্রথম পর্ব। মেয়েরা যতই বড় হয়ে উঠুক, রাত্রে শোয়ার সময় স্ত্রীর পাশে না শুলে কিছুতেই ঘুম আসে না তপন জ্যোতির। ঠিক ১০ বছরের ছোট মায়াবতী ইতিমধ্যে ৪ কন্যার জননী। মাঝে মাঝে তিনি মৃদু প্রতিবাদ করেছেন, শোয়ার ব্যবস্থা বদলাতে চেয়েছেন, কিন্তু জোর করতে পারেননি। তৃতীয় কন্যা ভূমিষ্ঠ হওয়ার পর ফরেস্ট রেঞ্জারের মা শিবানী মাসিমার সঙ্গে নিজের কুষ্ঠি নিয়ে কুচবিহারে গিয়েছিলেন সকাল সকাল। শিবানী মাসিমার খুব ভরসা সেখানকার বিখ্যাত জ্যোতিষ কালীপদ ন্যায়তীর্থের ওপর। তিনি ৮ ঘন্টা ধরে কুষ্ঠি বিচার করেছেন, করে বলেছেন, কোনো চিন্তা নেই মা, তোমার পুত্র সন্তান হবে। শিবানী মাসিমা জিজ্ঞাসা করেছিলেন, সময়টা যদি বলে দেন। পঞ্চম সন্তান পুত্র হবেই। শিবানী মাসিমার গলায় খুশি ফুটেছিল। ৪ সন্তানের মা হয়েও মুখে রক্ত জমেছিল মায়াবতীর। ১০০ টাকার নোট প্রণামী হিসেবে দিয়েছিলেন মায়াবতী। বাইরে বেরিয়ে এসে শিবানী মাসি বলেছিলেন, আর তোমার চিন্তা নেই, মেয়েরাও তো সন্তান। ৪ সন্তান যখন হয়ে গেছে, তখন ধরে নিতে পারো তুমি এবার পুত্রবতী হবেই। তবে এখনো কাউকে বলার দরকার নেই, এমনকি ডাক্তারবাবুকেও বলো না, কথা চাউর হলে ওজন কমে যায়। মাথা নেড়েছিলেন মায়াবতী। কিরকম শিহরণ ছড়িয়েছিল শরীরে। শিবানী মাসিমা উপদেশ দিয়েছিলেন, তবে কিনা লোকে পুত্রকেই সন্তান বলে, সন্তান বংশ রক্ষা করে। মেয়ে তো কদিন বাদেই গোত্র পাল্টাবে, পদবিও। তবু যতদিন সেটা না হচ্ছে ততদিন তো বাড়িরই সন্তান। তাই বলি, শরীরের উপর খেয়াল রেখো। শুধু নিজের শরীর নয়, ডাক্তারবাবুরও। দুবেলা মাছ মাংস ডিম তো খাবেই, শক্তি বাড়ে এমন ওষুধ ডাক্তারবাবুকে এনে দিতে বলো। আর হ্যাঁ, দুবেলা উনুনের সামনে যাবে না। কাঠের আগুনের তাত সন্তান না হওয়া পর্যন্ত একেবারেই বেশি লাগাবে না। ভালো বললেন, দুবেলা রান্না না করলে বাড়িতে বাজ পড়বে। আহা, রান্না হবে না কেন? সকালটা তুমি করবে, মেয়েদের ওপর বিকেলটা ছেড়ে দাও। তোমার বড় মেয়ে পৃথার বয়স কত হলো? 15তে পড়েছে। তবে ওই বয়সে আমার ছেলের বয়স কি ছিল জানো? ১। 13র দিকে বিয়ে হয়েছিল আমার। তাহলেই হয়েছে, বাপ সোহাগী মেয়ে। সেই ৩-৪ বছর বয়স থেকে আপনাদের ডাক্তারবাবু এমন বদ অভ্যেস তৈরি করে দিয়েছেন যে ওর দিকে তাকালেই গা জ্বলে যায়। কেন গো? আচ্ছা, এই যে বিকেলে সামনের মাঠে ছেলে মেয়েরা খেলাধুলা করে, গল্প করে, পৃথাকে কখনো সেখানে দেখেছেন? স্কুল থেকে ফিরে এসে হাত মুখ ধুয়েই গল্পের বই নিয়ে বসে গেলেন। আবার স্কুলের পড়া শেষ করে রাতের খাবার খেয়ে বইমুখো হতো। বকে ঝোঁকে সেটা বন্ধ করেছি। কিন্তু তোমার মেজো মেয়ে নিতা, ও তো ডান পিটে। ছেলে হতে হতে মেয়ে হয়ে গিয়েছে। হাঁটা চলা কথা বলার ধরন দেখে মেয়ে মানুষ বলে মনেই হয় না। এরা রাঁধবে? না বাপু, এটা ভালো হচ্ছে না মায়াবতী। ২ দিন বাদে শ্বশুর বাড়িতে গেলে তোমরাও গালাগালি শুনবে। অন্তত সপ্তাহে ১ দিন জোর করে রান্নাঘরে ঢোকাও। আর রাত্রের জন্য লোক রাখো। বলো তো আমাদের বাড়িতে যে রাঁধে তার বোনকে পাঠিয়ে দেই। খুব ভালো হয়, তবে ওর সঙ্গে একটু কথা বলে দেখি আগে। মায়াবতী যখন বাড়িতে ঢুকলেন তখন সূর্য গাছের ওপারে। বারান্দায় পা রাখতেই গান শুনতে পেলেন, কলের গান। কিন্তু এই গান কখনো শোনেননি তিনি। ওগো প্রিয়, জাগবো বাসর শূন্য শয্যাপাতি, আমার আধার ঘরের প্রদীপ। দ্বিতীয় ঘরে ঢুকে তার চোখ কপালে উঠল। গ্রামোফোন রেকর্ড চালিয়ে মেঝেতে বসে চোখ বন্ধ করে গানের গলার সঙ্গে ঠোঁট নাড়ছে পৃথা। ১৫ বছরের মেয়ে শূন্য বাসর জাগার স্বপ্ন দেখছে। খপ করে চুলের গোছা মুঠোতে টেনে ধরে দাঁড় করালেন মেয়েকে। তারপর ঠাস করে চড় মারলেন। মার খেয়ে ছিটকে গেল মেয়ে। তারই মধ্যে চোখের কোণে এমন ভাবে তাকালো যে মায়াবতীর রাগ আরো বেড়ে গেল। ওইভাবে তাকাচ্ছিস? এতখানি সাহস?
মেরে হাড় গুড়িয়ে দেব। কোথায় পেলি? কার কাছ থেকে নিয়ে এলি? কোন বদলোক রেকর্ডটা দিয়েছে? মেয়ে দুহাতে মুখ ঢাকল। গ্রামোফোনটাকে বন্ধ করলেন মালতী। কথা বল, নইলে ঠেঙিয়ে বিষ ঝেড়ে দেব। ওই এক কায়দা শিখেছে, মার খেয়েও মুখ খুলবে না। আজ থেকে তোর খাওয়া বন্ধ। তুমি দিদির সঙ্গে ওরকম করছো কেন? পেছনের দরজা থেকে নিতার গলা ভেসে এলো। মায়াবতী সেদিকে তাকিয়ে মেজো মেয়েকে দেখতে পেয়ে বললেন, আমি কি করছি? হ্যাঁ, ওকে বলছি তো তোর গায়ে ফোসকা পড়ছে কেন? কেন পড়বে না? ও আমার দিদি। বাবা, দিদি? এই রেকর্ড তোর দিদি কার কাছ থেকে এনেছে? কার কাছ থেকে আনবে? বাবা দিয়েছে। বাবা দিয়েছে? এই রেকর্ড তোদের বাবা এনে দিয়েছে? হ্যাঁ, দিয়ে দিদিকে বলেছে গান দুটো তুলে রাখ গলায়। এই গান 50 বছর পরেও মানুষ শুনবে। বাবা নিশ্চয়ই তোমার চেয়ে অনেক বেশি বোঝে। নিতা বেরিয়ে গেল বড় বড় পা ফেলে। সত্যি অবাক হয়ে গিয়েছিলেন মায়াবতী। কোন বাপ নিজের মেয়েকে এমন প্রেমের গান এনে দিয়ে বলতে পারে শিখে নিতে? এই গান শিখে মেয়ে যদি কোনো ছোড়ার উদ্দেশ্যে গায়, লোকটার কি মাথা খারাপ হয়ে গেছে? যা পাবে তাই মেয়েকে এনে দেবে, রেকর্ড আর বই। মাস কয়েক আগে নিজে একটা বই পড়ছিল। পড়া হয়ে গেলেই মেয়েকে ডেকে হেসে হেসে বললেন, নে পড়ে ফেল। আচমকা বইটার নাম দেখে শিউরে উঠেছিলেন মায়াবতী। চরিত্রহীন। লেখকের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সর্বনাশ! মেয়েকেও যদি চরিত্রহীন পড়তে দেয়, তাহলে ওই মেয়েকে কি বিয়ে দেওয়া যাবে? তার আগে চরিত্র বলে কিছু থাকবে ওর? ঝট করে বইটা লুকিয়ে ফেলেছিলেন। লুকোবার সবচেয়ে ভালো জায়গা হলো রান্নাঘরের তাকে মশলার কৌটাগুলোর পেছনটায়। সেখানে কেউ হাত দেবে না। মেয়েরা বা ডাক্তারবাবু ভাবতেই পারবে না ওখানে বই রাখা আছে। ডাক্তারবাবু চেম্বার থেকে বাড়ি ফেরেন রাত 8টায়। মায়াবতী তখন ঠাকুর ঘরে। রাগ বেশি বাড়লে তিনি ঠাকুর ঘরে থাকাই পছন্দ করেন। ভগবান সদয় হলে ধীরে ধীরে রাগ কমে যায়। তাছাড়া তাকে ওই সময় ঠাকুর ঘরে থাকতে দেখলে ডাক্তারবাবু চলে আসেন দরজায়। ব্যাপারটা বুঝে নিচু গলায় অনুরোধ করতে থাকেন বাইরে বেরিয়ে আসার জন্য। আজও ডাক্তারবাবু বাড়ি ফিরে চেঁচিয়ে বললেন, কোথায় গেলে সবাই? ঠাকুর ঘরে বসে আঁচলটাকে গলায় টেনে নিলেন মায়াবতী। নিতা দৌড়ে এলো। মা আজ দিদিকে খুব মেরেছে। সে কি, কেন? ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন। দিদি স্কুল থেকে ফিরে তোমার এনে দেওয়া রেকর্ডটা শুনছিল বলে মা রেগে গেছে। গান শুনে রেগে গেছে? সে কি? বলেছে কোন বদলোক তোকে এই রেকর্ড দিয়েছে। নিতা গলা নকল করলো। সঙ্গে সঙ্গে হো হো শব্দে হেসে উঠলেন ডাক্তারবাবু। বদলোক? তোর মা বুঝতে পারেনি বোধহয়। আমার আধার ঘরের প্রদীপ যদি নাই বা জ্বলে, তাহলে তো রবীন্দ্রনাথের মতো বদলোক পৃথিবীতেই নেই রে। এই গান কি রবীন্দ্রসঙ্গীত? যা বাবা, এটা আধুনিক গান। রবীন্দ্রনাথ তো লিখেছেন, প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে বাঁধন খুলে দাও। তাই পড়ে বা শুনে লোকে ওকে যদি বদ ভাবে তাহলে। কোথায় সে? ডেকে নিয়ে আয়, বললেন ডাক্তারবাবু। কাকে ডাকবো, মাকে না দিদিকে? দিদিকে। দিদি বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে, আসবে না। মা খেতে দেবে না বলেছে। আমি হোমওয়ার্ক শেষ করতে যাচ্ছি। নিতা পড়ার ঘরে চলে গেল। ডাক্তারবাবু চলে এলেন মেয়েদের শোয়ার ঘরে। প্রথম 3 মেয়ে এই ঘরের বড় খাটে শোয়। এখন বড় মেয়ে পৃথা উপুড় হয়ে পড়ে আছে নিঃশব্দে। মেয়ের পাশে বসলেন ডাক্তারবাবু। মাথায় হাত বুলিয়ে বললেন, খুব লেগেছে বুঝতে পেরেছি। আমি তোর মাকে বুঝিয়ে বলবো। এবার ওঠ। মেয়ে উঠল না, এমনকি সামান্য নড়লও না। শোন, তুই না খেলে আমিও আজ খাবো না। তবু মেয়ের কোনো প্রতিক্রিয়া নেই। কিছুটা সময় অপেক্ষা করে ডাক্তারবাবু বললেন, তুই আমার সঙ্গে কথা বলবি না মা? তোর জন্য একটা জিনিস এনেছি যে। আর একটু সরে শুলো মেয়ে। বেশ, যাই তাহলে। আচ্ছা, রেখেই যাচ্ছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই তো তুই আগে পড়েছিস, সেই যে চাঁদের পাহাড়। এবার তার চেয়েও ভালো আরেকটা বই এনেছি, পথের পাঁচালী। তৎক্ষণাৎ উপুড় হয়ে শুয়ে থাকায় শরীরটার বাঁ হাত প্রসারিত হলো।
ডাক্তারবাবু বইটা আঙ্গুলের নাগালে পৌঁছে দিলে পৃথা সেটা বই কিনা তা পরীক্ষা করল। তারপর ঝট করে নিয়ে গেল সামনে। বিছানায় চেপে থাকা মুখ একটু উপরে তুলে বইটার মলাট দেখল। তারপর বাবু হয়ে বসে প্রথম পাতায় চোখ রাখল। ডাক্তারবাবু হেসে ফেললেন। এখানে আলো খুব কম, চোখ খারাপ হবে পড়লে। পড়তে ইচ্ছে করলে পড়ার ঘরে নিয়ে পড়। শোনা মাত্র মেয়ে বিছানা থেকে নেমে বই নিয়ে দ্রুত পড়ার ঘরে চলে গেল। ডাক্তারবাবু জানেন মারের ব্যথা অথবা সারা রাত উপোস করে থাকার কষ্ট ওর কাছে এই মুহূর্তে কোনো গুরুত্ব নেই। এখনই বিভূতিভূষণের কল্পনার জগতে ঢুকে গিয়ে পরম আনন্দে থাকবে পৃথা। 2 বছরের চতুর্থ মেয়েকে একধারে রেখে স্বামীর পাশে শোয়ার অভ্যেস মায়াবতীর। আজ ওকে মাঝখানে রাখলেন। ডাক্তারবাবু সেটা লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, এটা কি হলো? এবার থেকে এটাই হবে। মায়াবতী দেয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়লেন। আমার অপরাধটা কি তা তো জানলাম না। লজ্জাও করে না তোমার? ছি। মানলাম, কিন্তু কেন? বাপ হয়ে 16 বছরের মেয়েকে শূন্য বাসর জাগার গান গাইতে বলছো? 5 জনে শুনলে মুখ দেখাতে পারবে? কোনো লোক বাড়ির মেয়েদের অসুখ তোমার কাছে নিয়ে আসবে? হো, পৃথার কিন্তু 16 হতে আর 1 বছর বাকি আছে। চুপ করো। বাইরের লোককে ওসব কথা বলবে কে? 15 পার হলেই 16। আমি বুঝতে পারছি না, তোমার মাথা কি খারাপ হয়ে গেল? মায়াবতী চিবিয়ে চিবিয়ে বললেন, তুমি ছাড়া আর কেউ তো এই প্রশ্ন করেনি। করবে না? এভাবে চললে সবাই বুঝে নেবে। আশ্চর্য, মায়া, তুমি নিজেকে খুব ছোট করছো। আমি নিজেকে ছোট করছি? দ্রুত স্বামীর দিকে পাশ ফিরলেন মায়াবতী। নিশ্চয়ই, তুমি কবিতা গান এসব বোঝো না, গল্প উপন্যাস পড়ার সময় পাও না, অভ্যেসও তৈরি হয়নি। তুমি ওই জগৎ সম্পর্কে একেবারেই অজ্ঞ। পৃথিবীর চিরন্তন কবিতা গান মানুষের হৃদয়ের কথা বলে। এগুলো পড়লে বা বললে মানুষের উন্নতি হয়। বাল্যকাল থেকে এইসব গান বা কবিতা মানুষের রুচি তৈরি করতে সাহায্য করে। পৃথার মনে এখনই একটু একটু করে ওর নিজস্ব আকাশ তৈরি হচ্ছে। এই আকাশটা যেমন তোমার নেই, তেমনি নিতারও নেই। আমি ওর বাবা হয়ে ওটা তৈরি করতে সাহায্য করছি বলে খুশি। ওকে তুমি ওর মতো থাকতে দাও। আচ্ছা, আমি এখন ঘুমাবো। মায়াবতী কোনো কথা বলার সুযোগ পেলেন না। খানিক বাদেই ডাক্তারবাবুর নাক ডাকার মৃদু আওয়াজ ভেসে এলো। হঠাৎ নিজের ওপর খুব রাগ হলো মায়াবতীর। কুচবিহার থেকে ফেরার সময় বাসে বসে ভেবেছিলেন কিভাবে ডাক্তারবাবুকে কালীপদ ন্যায়তীর্থের ভবিষ্যৎবাণীর কথা বলবেন। ঠিকুজি বিচার করাতে তিনি শিবানী মাসিমার সঙ্গে কুচবিহারে যাবেন বলে ডাক্তারবাবুকে জানাননি। কারণ ডাক্তারবাবু ঠিকুজি বিচার অথবা হাত দেখায় আস্থা রাখেন না, এ কথা মায়াবতী জানেন। তাই তাকে বলতে হয়েছিল শিবানী মাসি সোনার দোকানে যাবেন, কিন্তু একা বাসে চেপে কুচবিহারে যেতে হবে। যেতে হয়তো স্বস্তি না পাওয়ায় মায়াবতীকে সঙ্গে যেতে অনুরোধ করেছেন। ডাক্তারবাবু সেটা শুনে এক কথায় সম্মতি দিয়েছিলেন। কিন্তু কালীপদ ন্যায়তীর্থ যে আসার কথা শুনিয়েছেন, তা স্বামীকে না জানানো পর্যন্ত মন খচখচ করছিল। বাড়ি ফিরে পৃথাকে ওই গান শুনতে দেখে অমন মাথা গরম না করলেই ভালো হতো। কিন্তু স্বামীর কথার সঙ্গেও তিনি একমত নন। এদেশে মেয়ে মানুষ সারা জীবন বই মুখে নিয়ে প্রেমের গান গেয়ে কাটাতে পারে না। তাকে সংসার করতেই হবে। স্বামী শ্বশুর শাশুড়ির সঙ্গে ঘর করা, সন্তানের মা হওয়া ছাড়া অন্য কোনো উপায়ও তাদের নেই। পৃথাকে ওর বাবার কাছ থেকে সরানো দরকার। তার একমাত্র রাস্তা হলো বিয়ে দেওয়া। নিতা 1 বছরের ছোট হলেও ওকে নিয়ে তেমন ভাবেন না মায়াবতী। ওরকম ছেলেলি মেয়েকে কেউ বিয়ে করবে বলে তার বিশ্বাস হয় না। ওর কপালে যা লেখা আছে তাই হবে। কিন্তু পৃথাকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিলে ও বেঁচে যাবে। বই গান ছেড়ে সংসারী হবে। পৃথার যদি বিয়ে হয়ে যায় কয়েক মাসের মধ্যে, আর শ্বশুরবাড়িটা যদি হয় বহু দূরে, যেখান থেকে ইচ্ছে করলে বাপের বাড়ি আসা যাবে না, তাহলে তিনি অন্য একটা কারণে স্বস্তি পাবেন। সেই কথাটাই স্বামীকে বুঝিয়ে বলতে চেয়েছিলেন তিনি। 4 মেয়ে ভবিষ্যতে তার কাছে থাকবে না, তখন ডাক্তারবাবুও পৃথিবীতে থাকবেন বলে মনে হয় না। 10 বছরের বড় লোকটা চলে গেলে তিনি একা একা কি করে থাকবেন?
কালীপদ ন্যায়তীর্থ যখন জোর দিয়ে বলেছেন তার পঞ্চম সন্তান ছেলে হবে, তখন তিনি চান যত তাড়াতাড়ি সম্ভব সে আসুক। কিন্তু যে মেয়ে শূন্য বাসর জাগার গান গাইছে, তার উপস্থিতিতে তিনি কি করে মা হবেন? অসহায় চোখে ঘুমন্ত স্বামীর দিকে তাকালেন মায়াবতী। লোকটাকে শত্রু বলে মনে হলো তার। কি কপাল! পরদিন দুপুরের পর শিবানী মাসিমা ওর কাজের লোকের বোনকে সঙ্গে নিয়ে এ বাড়িতে এলেন। তখন বড় ৩ মেয়ে স্কুলে। ডাক্তারবাবুর দুপুরের ঘুম ভেঙেছে, চেম্বারে যাবেন। শিবানী মাসিমা বললেন, মোটামুটি চালিয়ে দেওয়ার মতো রান্না জানে, তোমার তো বিকেল বেলায় দরকার, ও একবেলা করে দেবে। ২০ টাকা মাইনে চাইছে, কর্তার সঙ্গে কথা বলে ওকে রেখে দাও। মনে মনে জিভ কাটলেন মায়াবতী। কাল থেকে কথা বন্ধ। রাত্রে মন নরম হয়েছিল, সকালে আবার গরম হয়ে গেল। তার ঘুম ভাঙার আগে কিছু না বলে ডাক্তারবাবু বেরিয়ে গেছেন। বিছানায় বসে মেজো মেয়েকে ডাকলেন চিৎকার করে নাম ধরে। ২টো ঘর পার হয়ে আসতে নিতা ঠিক ২ মিনিট সময় নিলে রাগটা আরো বাড়ল। বাবা কোথায়? আমি কি করে বলবো? যখন বেরিয়ে গেল তখন তুই দেখিসনি? আশ্চর্য, ওই খাট থেকে যখন উঠে গেল তখন কেন জিজ্ঞাসা করনি? আমি কি করিনি তা তোকে কৈফিয়ত দেব না। আমাদের ঘরের দরজায় দাঁড়িয়ে বাবা বলে গেল ছিটকিনিটা দিয়ে দাও। মানুষটা ফিরে এসেছিল ঘন্টাখানেকের মধ্যে, সঙ্গে ১৫০ ওজনের বোয়াল মাছ। বিয়ের আগে বাপের বাড়িতে কেউ ওই মাছ খেত না, এখনো খান না তিনি, কিন্তু রেঁধে দিতে হয় যে। না, তিনি ঝগড়া করেননি, কথা তুলে কথা বাড়াননি। মাঝখান থেকে রান্নার লোক রাখার ব্যাপারে কথা বলতে ভুলে গেছেন। এই সময় ডাক্তারবাবু বাইরে বেরোবার পোশাক পরে বাইরের ঘরে এলেন। শিবানী মাসিমাকে দেখে হাত জোড় করে বললেন, কেমন আছেন? হজম হচ্ছে না, খুব উইন্ড হচ্ছে। ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছেন? মাঝে মাঝে ভুল হয়ে যায়। একটু লজ্জা পেলেন শিবানী মাসিমা। সকালে চা বিস্কুট খাওয়ার পর এখনো ৩টের আগে ভাত নিয়ে বসেন না? না না না, ৩টে নয়, ২টোর মধ্যেই খেয়ে নেই। ঠিক আছে, রেঞ্জার সাহেবকে বলবেন লোক পাঠিয়ে দিতে, ওষুধ পাল্টে দেব। জানি না গয়না গড়াতে গিয়ে কাল কুচবিহারে হোটেলে কি খেয়েছেন। শিবানী মাসিমার চোখ বড় হয়ে গেল। স্বামীর পেছন থেকে মায়াবতী তাকে ইশারা করলেন কোনো প্রশ্ন না করতে। যেতে যেতে বা দাঁড়ালেন ডাক্তারবাবু। এটিকে? ওই তো, ওকেই তো নিয়ে এলাম। মায়াবতীর পক্ষে দুবেলা রান্না করা ঠিক হচ্ছে না। ও বিকেলের রান্না করে দেবে, ২০ টাকা মাইনে চাইছে, কি বলবো? যে পারছে না সেই ঠিক করুক। ডাক্তারবাবু বেরিয়ে গেলেন। দেখলেন মাসিমা, কথা বলার ধরন দেখলেন? মায়াবতী খেকিয়ে উঠলেন। আহা, বেটা ছেলেরা ওরকমই। তা গয়না গড়ার কথা বললো কেন? মায়াবতী মিষ্টি হাসলেন। আমি বলেছিলাম আপনি একা গয়নার দোকানে যাবেন, তাই আমি সঙ্গে যাচ্ছি। ও ভেবেছে আপনি গয়না গড়াতে গিয়েছিলেন। আসলে ঠিকুজি বিচারে ওর কোনো ভরসা নেই তো। তাছাড়া কালীপদ ন্যায়তীর্থ যদি আসার কথা না বলতেন, তাহলে ওকে বলতেও খুব কষ্ট হতো। হো, এই ব্যাপার। তা সন্তান তো গয়নার মতোই, সে আসছে মানে গয়না গড়াই হচ্ছে। এমন কিছু অসত্য বলনি তুমি। ও যমুনা, তুমি বাপু ১৫ টাকায় রাজি হয়ে যাও। একবেলার রান্না আর ওই তো কটা মুখ। যখন দুবেলা রান্না করতে হবে তখন যমুনার মাইনে ২৫ টাকা করে দিও মায়া। যাও যমুনা, রান্নাঘর দেখে আমাদের চা করে খাওয়াও। মায়াবতী উঠলেন। আহা, ও নতুন মানুষ, কোন কৌটো চা চিনি আছে জানবে কি করে? চলো, তোমাকে দেখিয়ে দিচ্ছি। আপনি একটু বসুন মাসিমা। যাও, আমি ততক্ষণ তোমাদের কলের গানের রেকর্ডগুলো দেখি। যমুনাকে মোটামুটি বুঝিয়ে দিলেন মায়াবতী। বললেন চায়ের জন্য কাঠের উনুন জ্বালাতে হবে না, এই স্টোভটা জেলে জল গরম করে নিতে পারবে? মেয়েটা চুপচাপ মাথা নেড়ে জানালো, পারবে। তাহলে তুমি কি আজ থেকেই কাজে লাগবে? আবার মাথা নাড়ল যমুনা। তুমি বোয়াল মাছের কালিয়া রাঁধতে পারবে? পারবো। সকালে মাছটা এনেছিল, আমি কেটে ধুয়ে রেখেছিলাম রাত্রে করব বলে। এখন তো গরম নেই, মাছ ঠিক থাকবে। ওই যে ওই সসপ্যানে আছে।
মায়াবতী পরীক্ষা করে খুশি হলেন, মাছ নষ্ট হয়নি। হাত ধুতেই কানে গান এলো, আমার আধার ঘরের প্রদীপ। ঠোঁট কামড়ালেন তিনি। শিবানী মাসিমার কি এই গান শোনা উচিত হচ্ছে? এক ছেলে নিয়ে বিধবা, সেই ছেলেকে মানুষ করেছেন। এখন না হয় বয়স হয়েছে, কিন্তু প্রায় গোটা যৌবনটাই তো পুরুষ সংসর্গ থেকে বঞ্চিত থেকেছেন। এখন কেন উনি শূন্য বাসর জাগার গান শুনবেন? গম্ভীর মুখে মায়াবতী ঘরে ঢুকতেই শিবানী মাসি বললেন, কি ভালো গান রে! রবিন মজুমদারের গান আমার খুব ভালো লাগে, এটা আরো ভালো। গান শেষ হয়ে গেলে যন্ত্রটাকে থামিয়ে বললেন, বন্ধ হবে যেদিন সবকিছু, সেদিন তো দেখতে আসবো না, কিন্তু তখনও তো পথের ধারে শেফালি ঝরবে। সব ঠিক থাকবে, শুধু আমি না। মনটা কিরকম বিষণ্ণ হয়ে গেল। শুনতে শুনতে অবাক হচ্ছিলেন মায়াবতী। এটা তাহলে দুঃখের গান? তাহলে শূন্য বাসর জাগার মানেটা কি অন্য? ডাক্তারবাবু গত রাত্রে বলেছিলেন একটা আকাশের কথা, সেই আকাশটাই নাকি তার নেই। চা এলো। মায়াবতী চুমুক দিয়ে বুঝলেন মেয়েটার হাত ভালো। বললেন, মাসিমা, ভাবছি পৃথার বিয়ে দেব। এখানে তো ভালো বাঙালি ছেলে পাওয়াই যাবে না। আর যাই হোক, অবাঙালি ছেলেকে জামাই করতে পারবো না। একটু দেখবেন তো। কে ভালো ছেলে কি মন্দ বোঝা মুশকিল, তবে দুজনকে জানি। একজন বড় হলো আমার শ্বশুর বাড়ির সম্পর্কে, মানে আমার বড় ননদের ছেলে। বড় ননদ ছেলেটার ৮ বছর বয়সে মারা গেলে নন্দাই আবার বিয়ে করেন। সৎ মায়ের ভালোবাসা মোটেই পায়নি ছেলেটা। আমার শ্বশুর ওকে নিজের কাছে নিয়ে আসেন। তার কাছে থেকেই ম্যাট্রিক পাস করে সেই ছেলে। তার বাবা তাকে ফিরিয়ে নিয়ে গিয়ে একটা সামান্য কেরানির চাকরিতে ঢুকিয়ে দিতে চাইলে ছেলেটা বাড়ি থেকে পালায়। যখন তার খবর পাওয়া যায় তখন সে এয়ারফোর্সে ভালো চাকরি করছে। বাবাকে টাকা পাঠাতে লাগলো নিয়মিত। আসা যাওয়া আরম্ভ হলো। বাবার ইচ্ছে ছেলের বিয়ে দিতে, কিন্তু সৎ মা রাজি হচ্ছে না। কেন? মায়াবতী মন দিয়ে শুনছিলেন। কেন আবার? বিয়ে করলে বউ নিয়ে থাকলে মাসের টাকার পরিমাণ কমে যাবে না? ছেলে এখন কোথায় থাকে? পুনেতে। পুনে মানে? ও, সে অনেক দূরে, আরব সাগরের গায়ে। ট্রেনে ৩ দিন লাগে যেতে আসতে। মায়াবতীর মুখে হাসি ফুটল। বয়স কত? কত হবে? আমার ননদ মারা গিয়েছে তা ধরো ২০ বছর হলো, তাহলে ২৮। ২৮? পৃথার থেকে ১২-১৩ বছরের বড় যে। তাতে কিচ্ছু ক্ষতি নেই। ২-৩টে বাচ্চা হওয়ার পর দুজন পাশাপাশি দাঁড়ালে বয়সের পার্থক্য বুঝতে পারবে না। ছেলেদের বয়স একটু বেশি হলে পরে সংসারে শান্তি থাকবে। যতটুকু জানি ছেলেটা ভালো, নেশা ভাঙ করে না। শিবানী মাসিমা বললেন, একটু খোঁজ খবর যদি নেন। দেখো বাপু, পুরুষ মানুষের অনেকগুলো মুখ আছে, সব মুখ সমান ভালো হবে তা আশা করো না। এই যে দেবাদিদেব মহাদেব, কত ভালো দেবতা, অল্পেই সন্তুষ্ট। তিনি মেয়ে মানুষ দেখলে পাগল হয়ে যেতেন। নিজের মেয়ে মনসাকে চিনতে না পেরে পেছন পেছন ছুটেছিলেন। তাই ছেলেদের সব দিক দেখা ভুল হবে। যদি তুমি বলো তাহলে ওর বাবার ঠিকানা এনে দিতে পারি। শিবানী মাসিমা বললেন। মায়াবতীর মনে বয়স নিয়ে খুঁতখুঁতানি থেকেই গিয়েছিল। তিনি জিজ্ঞাসা করলেন, ২টি ছেলের কথা বলছিলেন, দ্বিতীয়টি কোথায় থাকে? শিবানী মাসিমা হাসলেন। আমার সঙ্গে। মানে? অবাক হয়ে গেলেন মায়াবতী। আমার ছেলে অনুপ, এবার ওর বিয়ে দেব ভাবছি। ও মা! আনন্দে চেঁচিয়ে উঠলেন মায়াবতী। আমার তো পৃথাকে ভালো লাগে। বিয়ের পর ও যদি আমার ঘরে যায় তাহলে সংসারের কাজকর্ম শিখিয়ে দেব। মেয়েরা চাপে পড়লে সব করতে পারে। অবশ্য তোমাদের অনুপকে পছন্দ হবে কিনা তা জানি না। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আমাকে জানিও। নন্দাকে চিঠি দিলে উনি খুশি হবেন। চলি গো, বাড়ি ফিরে ছেলের জন্য জল খাবার রেডি করতে হবে। শিবানী মাসিমা চলে গেলে অনেকক্ষণ ঝুম হয়ে বসে থাকলেন মায়াবতী। অনুপ তেমন লম্বা নয়, গায়ের রঙও শ্যামবর্ণ, মুখ চোখ বেশ ভালো। বদলির চাকরি ওর। প্রায় ৩ বছর হলো ওরা এখানে। ওর সঙ্গে বিয়ে হলে পৃথা খুশিতেই থাকবে। শিবানী মাসিমা ওকে আগলে রাখবেন। ডাক্তারবাবুও একদিন বলেছিলেন, এত রেঞ্জার এখানে এলো গেল,
অনুপ বাবুর মতো সৎ কাউকে দেখিনি। শিবানী মাসিমা প্রস্তাব করেছেন শুনলে এক কথায় রাজি হয়ে যাবেন ডাক্তারবাবু। কিন্তু তারপরেই ভাবনাটা মাথায় এলো, বিয়ের কদিন পরে অনুপ এখান থেকে বদলি হবে তা কেউ জানে না। আর বদলি হয়ে কাছাকাছি কোনো ফরেস্টে যে পোস্টিং হবে তা কেউ বলতে পারে না। সেক্ষেত্রে মেয়ে তো সুযোগ পেলেই বাপের বাড়িতে চলে আসবে। তিনি তো শিবানী মাসিকে বলতে পারবেন না ওকে বাপের বাড়ি না পাঠাতে। না, ইচ্ছে থাকলেও অনুপের সঙ্গে ওর বিয়েটা দেওয়া উচিত হবে না। তার চেয়ে শিবানী মাসিমার ননদের ছেলের কথা ভাবা যেতে পারে। বয়সের পার্থক্যটা অবশ্য বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এমন কি বেশি? ডাক্তারবাবুর সঙ্গে তার বয়সের পার্থক্য 10 বছর। এতে তো কোনো অসুবিধা হয়নি। 10-এ যদি না হয় 12-তে কেন হবে? হ্যাঁ, ছেলে একা থাকে, তার সম্পর্কে বেশি কিছু জানা যাচ্ছে না, এটা একটা সমস্যা। তবে যে ছেলে প্রতি মাসে বাবা মাকে টাকা পাঠায় সে নিশ্চয়ই বকে যাওয়া ছেলে নয়। মেয়েরা স্কুল থেকে ফিরলে পৃথাকে কাছে ডাকলেন তিনি। গায়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, কাল খুব লেগেছিল তোর? মেয়ের যেমন স্বভাব, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমার মাথাটা আচমকা গরম হয়ে গিয়েছিল। তা ওই গানটা তোর ভালো লাগে? হুম। কেন ভালো লাগে? সুরটা শুনলেই মন বসে যায়। সুরে মন বসে যায়? মায়াবতীর কাছে কথাগুলো নতুন। বললেন, যা হাত মুখ ধুয়ে নে, আজ থেকে যমুনা নামের একটা মেয়ে বিকেলে রান্না করবে। ওকে বলেছি তোদের জন্য জল খাবার করে দিতে, খেয়ে নে তোরা। পৃথা চলে গেলে আবার ধন্দে পড়লেন মায়াবতী। মেয়েটা বড় নরম, অনুপের সঙ্গেই ভালো মানাতো ওকে। রাত্রে শোয়ার ব্যবস্থা আবার আগের মতো করলেন মায়াবতী। ছোট মেয়েকে একপাশে রেখে নিজে মাঝখানে শুলেন তিনি। ডাক্তারবাবু বিছানায় বসলে জিজ্ঞাসা করলেন, যমুনার রান্না কেমন খেলে? মন্দ নয়। আমার চেয়ে ভালো? কেন তুলনা করছো? ডাক্তারবাবু শুয়ে পড়লেন। তোমাকে একটা কথা বলতে চাই। বলো। শিবানী মাসিমা পৃথার জন্য একটা সম্বন্ধ এনেছেন। ডাক্তারবাবু কথা বললেন না। খানিকটা অপেক্ষা করে মায়াবতী বললেন, ছেলে খুব ভালো, বড় চাকরি করে। কোথায়, কি চাকরি? এয়ারফোর্সে পুনে বলে একটা জায়গায় চাকরি করছে। বাড়ি কোথায়? অত জিজ্ঞাসা করিনি। শিবানী মাসিমার ননদের ছেলে, ওর ননদের বিয়ে হয়েছিল পূর্ববঙ্গে। ছেলের যখন 8 বছর বয়স তখন তার মা মারা যায়। বয়স কত? একটু বেশি, 28। অসম্ভব, এবার আমাকে ঘুমোতে দাও। পাশ ফিরলেন ডাক্তারবাবু। অসম্ভব কেন? ডাক্তারবাবু জবাব দিলেন না। তোমার সঙ্গে আমার বয়সের পার্থক্য কত? 10। তাহলে? শ্বাস ফেললেন ডাক্তারবাবু। তারপর বললেন, তুমি ছেলেটাকে দেখোনি, চেনো না, তার স্বভাব চরিত্রও জানো না। আমি যেভাবে পৃথাকে মানুষ করছি, ছেলে যদি তার উল্টো হয় তাহলে মেয়েটা জ্বলে পুড়ে মরবে। তাহলে বুঝতে পারছো দোষটা তোমার? তুমি যদি আর 5টা মেয়ের মতো ওকে মানুষ করতে তাহলে ওই সমস্যা হতো না। তাছাড়া চোখে না দেখে শুধু বয়স শুনে তুমি কেন সিদ্ধান্ত নিচ্ছ? স্বামীর বুকে হাত রাখলেন মায়াবতী। দেখো, চোখ বন্ধ করলেন ডাক্তারবাবু। নিতার দিকে তাকিয়ে কোনো কুল পায় না পৃথা। স্কুল থেকে ফেরার সময় একটা বুড়ো মতন লোক সাইকেলে চেপে প্রায় গায়ের উপর দিয়ে যাওয়া মাত্র পৃথা স্পষ্ট শুনতে পেল। নিতা বলল, শালা। তুই কি বললি? অবাক হয়ে জিজ্ঞাসা করল পৃথা। যা বলার তা বলেছি। তুই গালাগাল দিলি? বিস্ময় যাচ্ছিল না পৃথার। মারা উচিত ছিল, ইচ্ছে করে গায়ের কাছে সাইকেল নিয়ে এসেছিল। তাই বলে ছেলেদের মতো গালাগাল দিবি? মেয়েদের জন্য কোনো গালাগাল আছে নাকি? থাকলে বল, শিখে নিচ্ছি। ছোট বোন মিতা চুপচাপ শুনছিল। ওর বয়স এখন 7। একটু সরল প্রকৃতির মেয়ে। সব কথা প্রথম শোনায় ঠিক বুঝতে পারে না। সে দিদিদের দিকে তাকিয়ে আছে দেখে হাঁটতে শুরু করেছিল পৃথা। আজ সন্ধ্যের মুখে পথের পাঁচালী শেষ করে দ্বিতীয়বার বালিশে মুখ গুজে কাঁদল সে। প্রথমবার কেঁদেছিল দুর্গার মৃত্যুর সময়ে। শেষ করার পরে মনে হলো ওই নিশ্চিন্দিপুর গ্রাম, মাঠ, কাশের বন, ওই আকাশ ছেড়ে যাদের চলে যেতে হয় অজানা জায়গায়,
তারা কেমন করে বেঁচে থাকবে? কি অসহায় মানুষগুলো যাদের নিজের জায়গা ছেড়ে দিতে হয়। আর তখনই কান্না এলো। হারিকেন নিয়ে ঘরে ঢুকে নিতা টুলের উপর সেটা রেখে বলল, উফ, তুই আবার কাঁদছিস? আচ্ছা, তুই কি কাঁদার জন্য এইসব বই পড়িস? পৃথা বালিশ থেকে মুখ তুলল না। নিতা আবার বলল, যারা ওই বইগুলো লেখে তারা বোধহয় প্ল্যান করে লেখে। মুখ তুলল পৃথা। মানে? তোর মতো মানুষ কেঁদে ভাসাবে বলে গল্প সাজায়? একদম বাজে কথা বলবি না। বিভূতিভূষণ কত বড় লেখক জানিস? জানার দরকার নেই, তোকে দেখেই তো বুঝতে পারছি। পৃথা উঠে তার ছোট্ট বইয়ের র্যাক থেকে চাঁদের পাহাড় বইটা বের করে এনে নিতাকে দিল। এই বইটাও ওর লেখা, পড়ে দেখ। আমারও তো সময় নেই। বইটা সরিয়ে রাখলো নিতা। তা থাকবে কেন? তুই একটা অশিক্ষিত। বলেই গলা পাল্টালো। প্লিজ, আমার এই অনুরোধটা রাখ। নিতা ঠোঁট বেঁকালো। ঠিক আছে, কিন্তু মাসখানেকের আগে কোনো প্রশ্ন করবি না। রবিবার বিকেল ৩টে থেকে ৫:৩০ পর্যন্ত গান শোনার সময়। বড় মেয়ের গলায় সুর আছে, কিন্তু এই ছোট্ট মফস্বল শহরটায় কোনো গানের স্কুল দূরের কথা, গানের মাস্টারও নেই। ২৫ মাইল দূরের শহরে নিয়ে গিয়ে গান শেখানো সম্ভব নয়। তাই ওকে রেকর্ড কিনে দেন ডাক্তারবাবু। শুনে শুনে ঠিক গানগুলো গলায় তুলে নেয় পৃথা। চৌকো টিনের বাক্সে থাকে বড় রেকর্ডগুলো। বাক্সের ওপর কাগজ ছেঁটে গানের প্রথম লাইনগুলো লিখে রেখেছে যাতে চট করে বের করা যায়। রবীন্দ্রনাথের রেকর্ড ৩২টা, নজরুল, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল ৬টা, আধুনিক বাংলা গান ১২টা। আজ রবীন্দ্রনাথের গানের বাক্স বের করলো পৃথা। বেছে বেছে যে গানটার উপর চোখ রাখলো সেইটা গাইবার ধরন তার পছন্দ হয় না, কিন্তু ওটা ডাক্তারবাবুর খুব পছন্দের গান। রেকর্ডটা বের করলো সে। তারপর গ্রামোফোন চালু করলো। আমি তোমায় যত শুনিয়েছিলাম গান। গায়কের নাম কুন্দনলাল সাইগল। প্রথম দিকে খারাপ লাগতো না পৃথার, কিন্তু যেদিন হেমন্ত মুখোপাধ্যায়ের গলা প্রথম কানে এলো সেদিন থেকে সাইগলের গাওয়ার ধরন, গলা তাকে তেমন টানে না। পঙ্কজ মল্লিকের গাওয়া ৪টে গান আছে তার সঞ্চয়। আছে কনক দাসের ২টো গান, কিন্তু তার চেয়ে কণিকা বন্দ্যোপাধ্যায়ের গান ওর খুব পছন্দের। ওর এই গান শোনার সময়টায় রবিবার হলে ডাক্তারবাবু সঙ্গী হন। দুজনে মিলে রেকর্ডের গায়ক বা গায়িকার সঙ্গে গলা মেলান। পৃথা প্রায়ই বাবাকে ধমক দেয়, তুমি স্কেল চেঞ্জ করছো। সরি মা, বুঝতে পারি না কখন যে চেঞ্জ হয়ে যায়। শিবানী মাসিমার চিঠির জবাব এলো। তার ননদের স্বামী লিখেছেন, প্রস্তাব শুনে তিনি খুব খুশি হয়েছেন। ছেলের বউ হিসেবে তিনি ওই বয়সের মেয়েই খুঁজছিলেন। লিখেছেন, পাত্রীপক্ষ ছেলের সম্পর্কে খোঁজ খবর নেয়ার পরে সম্মত হলে তিনি মেয়েকে দেখতে আসবেন। এরপরে ছেলের ঠিকানা ইত্যাদি লিখেছেন। ছেলের নাম প্রণব কুমার মুখোপাধ্যায়। চিঠিটা মায়াবতীকে দিলেন শিবানী মাসিমা। ওটা পড়ার পর মায়াবতী ফাঁপড়ে পড়লেন। কি হবে? অত দূরে গিয়ে কে খোঁজ খবর নেবে? ওখানে কি বাঙালি আছে? কেন থাকবে না? ডাক্তারবাবুকে বলো একবার গিয়ে দেখে আসতে। যতই চাকরি করুক, ছেলে কানা খোড়া কিনা তা দেখবে না। শিবানী মাসিমা চলে গেলেন। ডাক্তারবাবুকে ব্যাপারটা বলতেই তিনি আঁতকে উঠলেন। অসম্ভব। তাহলে ছেলেকে না দেখেই বিয়ে দেবে? কে বলল এ কথা? অন্য জায়গায় পাত্র দেখো। আশ্চর্য, আমি ঘরের বউ হয়ে বাইরে পাত্র খুঁজবো? কাকে চিনি আমি? তবু শিবানী মাসিমা খবরটা দয়া করে এনে দিলেন বলে। দাঁড়াও, পুনে মুম্বাইয়ের বেশ কাছে। এখানে আমার সঙ্গে পড়তো একটি ছেলে চাকরি করে। ওকে চিঠি লিখি। চমৎকার। পরের মুখে ঝাল খাবে? কিরকম বাবা তুমি? হঠাৎ খেয়াল হলো ডাক্তারবাবুর। আচ্ছা, তুমি অত দূরে খোঁজ করছো কেন বলো তো? হাতের কাছে ভালো ছেলে আছে। শিবানী মাসিমাকে বলো আমি অনুপের সঙ্গে পৃথার বিয়ে দিতে চাই। খুব ভালো ছেলে। মায়াবতী হাসলেন। আমি কি অনুপের কথা ভাবিনি? সে বিয়ে করবে না। বিয়ে করবে না? কেন? জানি না। শিবানী মাসিমাকে বলেছে বিয়ের প্রসঙ্গ না তুলতে। কথাটা অর্ধসত্য। কি করে কাছের অনুপকে বাদ দিয়ে পুনের ছেলের ব্যাপারে শিবানী মাসিমার সাহায্য নেবেন মায়াবতী? বলবেনই বা কি করে?
তাহলে তো প্রকারান্তরে বলে দিতে হয় আপনার ছেলে অনুপকে আমাদের পছন্দ নয়। কিন্তু এ কথা বলতে হলো না মায়াবতীকে। মুখ গোমড়া করে দুদিন বাদে এলেন শিবানী মাসিমা। বললেন, আমার আর সংসারে থাকতে ইচ্ছে করছে না। কেন, কি হয়েছে? সব স্বার্থপর, বুঝলে? বাবার রক্ত তো ছেলে পাবেই। বুঝলাম না। স্বার্থপর না হলে তিনি ড্যাং ড্যাং করে স্বর্গে চলে যান। আমি কিভাবে জীবন কাটাবো ঘুণাক্ষরেও ভাবেননি। এর ছেলেও হয়েছে তেমনি। মুখের উপর বলে দিল, সরি মা, আমাকে বিয়ের কথা বলবে না, এই ভালো আছি, শান্তি নষ্ট করো না। আমি বললাম, বিয়ে করলে শান্তি নষ্ট হয়? তা তোকে কে বলল? চারপাশে চোখ মেলে তাকাও, দেখতে পাবে। ছেলে বলল, ওসব বানানো কথা শুনতে চাই না। আমার বয়স হয়েছে, তোমার সংসারের ঝক্কি আর সামলাতে পারছি না। বাড়িতে বউ আনলে সেই দায়িত্ব নেবে, আমি বেঁচে যাব। ছেলে বলল, এই কথা গোড়াতে বললেই পারতে। রান্নার মাসিকে বলো দুবেলা রেঁধে দিতে। আর একটা ঠিকে লোক রাখো যে বাসন মাজা কাপড় কাচা থেকে ঘরের যাবতীয় কাজ করে দিয়ে যাবে। তুমি পায়ের ওপর পা তুলে থাকবে, কোনো ঝক্কি সামলাতে হবে না। মনের শান্তি? মনের শান্তি কিভাবে পাবো? মা, শান্তির চেয়ে স্বস্তি ঢের ভালো। এ বাড়ির বউ হয়ে যে আসবে, সে যদি বলে তোমার মাকে সহ্য করতে পারছি না, সব সময় গার্জেনগিরি করছে, তাহলে তাকে বলতে হবে, হয় সহ্য করো নয়তো বাপের বাড়ি চলে যাও। তখন পারবে সেটা মানতে? তার চেয়ে মা ছেলেতে বেশ আছি। আমাকে ট্রেনিং থেকে ফেরত আসার পরেই বদলি হতে হবে। চেষ্টা করছি ভালো একটা জায়গা পেতে। বিয়ের কথা ভুলে যাও। কোথায় ট্রেনিং হবে? শুনেছি নাগপুরে। ছেলে জবাব দিয়েছিল। শিবানী মাসিমা অপরাধীর মতো মুখ করে বললেন, আগ বাড়িয়ে তোমাকে বললাম। ছেলে আমার মুখ রাখলো না। তুমি কিছু মনে করো না। খুব খুশি হলেও মুখ গম্ভীর রাখলেন মায়াবতী। আপনাকে খুব ভালোবাসে। বুঝলাম। আমি চলে গেলে ওর কি হবে? যাকগে, আমি আজ সকালে নন্দাইকে চিঠি লিখে দিয়েছি। ননদ মারা যাওয়ার পর যখন উনি আবার বিয়ে করলেন, তখন সম্পর্ক রাখার কথা নয়, কিন্তু ঠিকানাটা ছিল। ওরা সিলেটের মানুষ। দেশ ভাগ হলে শিলচরে বাসা করেছে। শিলচরের ঠিকানায় চিঠি দিলাম। শিবানী মাসিমা বলেছিলেন। বাইরের ঘরে বসে মিতার সঙ্গে ক্যারাম খেলছিল নিতা। প্রত্যেক গেমে হারে বলে মিতা খেলতেই চায় না। মাঝে মাঝে নিতা ইচ্ছে করে খারাপ মেরে ওকে জিতিয়ে দেয় বলে খেলাটা চালু আছে। বাড়ির সামনে জিপের আওয়াজ হতে ওরা খেলা ছেড়ে বাইরে ছুটে এলো। জিপ থেকে নেমে এলো অনুপ। হেসে জিজ্ঞাসা করলো, কি খবর, কেমন আছো? নিতা ঘাড় শক্ত করলো। আপনি হঠাৎ? হঠাৎই চলে এলাম। বাবা বাড়িতে আছেন? নিতা কিছু বলার আগেই মিতা বলল, আছে, ডেকে দিচ্ছি। মিতা ছুটল ভেতরে। নিতা চোখ ছোট করল। আপনি নাকি দিদিকে বিয়ে করবেন না? মানে? ন্যাকা, যেন কিছুই জানে না। বিশ্বাস করো, এই প্রথম আমি শুনছি। অনুপ বিভ্রান্ত। মা কি বলেছে? আপনি নাকি ভীষ্ম হয়ে থাকবেন, বিয়ে করবেন না। তোমাকে কে বলল? আমাকে কে বলবে, আমি শুনেছি। এই সময় ডাক্তারবাবু বেরিয়ে এলেন। আরে এসো এসো। হ্যাঁ রে, অনুপকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস, ভেতরে এসে বসতে বলিসনি? নিতা বাড়ির ভেতরে চলে যেতে যেতে বলল, উনি তো আমাদের বাড়ির ভেতরে আসতে চাননি, আমি কি জোর করে নিয়ে আসবো? ডাক্তারবাবু বললেন, এসো এসো, বসো। চেয়ারে বসে অনুপ বলল, একটা ছোট্ট সমস্যার জন্য এসেছি। বেশ তো, বলো। আমাকে ট্রেনিং এ পাঠাচ্ছে নাগপুরে। প্রথমে জানতাম ওটা 1 মাসের ট্রেনিং। এখন শুনছি 45 দিন থাকতে হবে ওখানে। এখানে কাছের লোকজন আছে, মায়ের কোনো অসুবিধা হবে না। তবু তো একা থাকতে হবে। রাত্রে কাজের লোকেরা বাড়ি চলে যায়। তাই আপনাদের কাছে এলাম, যদি দয়া করে মায়ের খোঁজ খবর রাখেন। অনুপ অত্যন্ত বিনীত ভঙ্গিতে কথাগুলো বলল। অবশ্যই, তুমি না বললেও আমরা ওর খবর নেব, দাঁড়াও। মুখ ফিরিয়ে ডাক্তারবাবু দেখলেন মিতা ভেতরের দরজায় এসে দাঁড়িয়েছে। বললেন, যা তো, মাকে বল এখানে আসতে। মিতা চলে গেলে জিজ্ঞাসা করলেন, তোমার যাওয়া কবে?
4 দিন পরে, শুক্রবার। নাগপুরে কখনো গিয়েছো? না। কমলা লেবুর জন্য এখন বিখ্যাত হয়েছে। আমি জানতাম পাহাড়ি এলাকায় কমলা লেবু হয়। হয়তো সেখানে পাহাড়ও আছে। মায়াবতী এলেন। ওমা, তুমি? ডাক্তারবাবু অনুপের সমস্যার কথা বললেন স্ত্রীকে। শুনে মায়াবতী বললেন, এটা নিয়ে তুমি একদম চিন্তা করো না। শিবানী মাসিমাকে রাত্রে একা থাকতে হবে না। তুমি যে কদিন থাকছো না সেই কদিন নিতা ওর সঙ্গে থাকবে। ওখান থেকে স্কুলে যাবে। ডাক্তারবাবু বললেন, তোমার প্রস্তাব খুবই ভালো, কিন্তু এতে শিবানী মাসিমা রাজি হবেন কিনা সেটা দেখো। অনুপ বলল, নিতারও তো আপত্তি থাকতে পারে। মায়াবতী বললেন, ওইটুকুনি মেয়ের আবার আপত্তি? আমরা যা বলবো তাই শুনবে। তা তুমি কোথায় যাচ্ছ জানো? আগে নাগপুরে। নাগপুর থেকে পুনে কত দূর? মায়াবতী সরাসরি কাজের কথা এলেন। খুব বেশি দূরে নয়, এখান থেকে পুনের মাঝামাঝি। কেন? অনুপ জানতে চাইল। মায়াবতী স্বামীর দিকে তাকিয়ে হাসলেন। তুমি বলো না। ডাক্তারবাবু বললেন, পৃথা আমার বড় মেয়ে, বিবাহযোগ্য হয়েছে বলে উনি মনে করছেন। তা তোমার মা একটি পাত্রের কথা বলেছেন। পাত্র এয়ারফোর্সে কাজ করে, পুনেতে থাকে। তার বাবা মা থাকেন শিলচরে। পাত্রটি হলো তোমার মায়ের মৃত ননদের ছেলে। এখন আমাদের কর্তব্য পুনে গিয়ে তাকে দেখে আসা। না দেখে শুনে মেয়ের বিয়ে তো দিতে পারি না, বুঝলে? মায়াবতী বললেন, তা ওনাকে বলছি গিয়ে দেখে এসো, কিন্তু এখানকার পেশেন্টদের ফেলে উনি যাওয়ার সময় পাচ্ছেন না। তুমি তো নাগপুরে যাচ্ছ। দাঁড়া দাঁড়াও, ওর ওপর দায়িত্ব দিও না। ডাক্তারবাবু মায়াবতীকে থামিয়ে দিলেন। যাচ্ছে অফিসের ট্রেনিং নিতে, কি করে সময় পাবে? তা অবশ্য। আসলে আমাদের এত লোকাভাব। মায়াবতী দমে গেলেন। অনুপ জিজ্ঞাসা করল, আমি যখন খুব ছোট তখন মায়ের সঙ্গে কয়েকবার দেশের বাড়িতে গিয়েছি, হাইলাকান্দিতে। সেখানে আমার চেয়ে কয়েক বছরের বড় একটা ছেলেকে দেখেছি। শুনেছি মায়ের ননদের ছেলে। তার বাবা আবার বিয়ে করায় ওই বাড়িতে থেকে পড়াশোনা করছে। বাবারও বদলির চাকরি ছিল। ঠাকুরদা মারা যাওয়ার পর আর হাইলাকান্দিতে যাওয়া হয়নি। ছেলেটার নামও মনে নেই। প্রণব কুমার মুখোপাধ্যায়। মায়াবতী মনে করিয়ে দিলেও অনুপের মুখের পরিবর্তন হলো না। সে বলল, ঠিকানাটা দিন। আমার সঙ্গে যখন আত্মীয়তার সম্পর্ক আছে সেই বাহানা নিয়ে গিয়ে দেখেও আসতে পারি। 3 দিন ম্যানেজ হয়তো করতে পারবো। আলাদা কাগজে প্রণব কুমারের ঠিকানা লিখে দিলেন মায়াবতী। উঠে দাঁড়ালো অনুপ। কিন্তু আমার উপর এত বড় দায়িত্ব দেওয়া কি ঠিক হবে? ডাক্তারবাবু বললেন, শুরুটা তুমিই করো। একটা কথা মনে রেখো, পৃথা খুব নরম মনের মেয়ে। গান কবিতাই ওর প্রাণ। সাংসারিক প্যাঁচ ও ভালো বোঝে না। ছেলেটি যদি কড়া বাস্তববাদী হয় তাহলে ওর সঙ্গে সম্বন্ধ না করাই ভালো। মায়াবতী প্রতিবাদ করলেন, তুমি আগে ভাগে ওর মনে এসব ঢোকাচ্ছ কেন? ও দেখে আসুক, তারপর ওর মুখে সব শুনে সিদ্ধান্ত নিও। অনুপ বলল, আমি জেনে আসবো উনি কবে শিলচরে যাচ্ছেন। আপনারা সে সময় গেলে ওদের সবার সঙ্গে পরিচিত হতে পারবেন। চলি। আরে, যাচ্ছ কেন? একটু চা খেয়ে যাও। মায়াবতী বললেন, আমি চা খাই না, আপনি ব্যস্ত হবেন না। অনুপ চলে যাওয়ার পর ডাক্তারবাবু বললেন, একেই বলে হীরের টুকরো ছেলে। অন্য নেশা দূরের কথা, চা পর্যন্ত খায় না। ও যদি বিয়ে করতে না চায় তো আমি কি বলবো? কেন চাইছে না সেটা জানা দরকার ছিল। পৃথা ও বাড়িতে গেলে কখনোই তোমার শিবানী মাসিমার সঙ্গে কোনো ঝামেলা করবে না। ডাক্তারবাবু বললেন, হয়তো শারীরিক কোনো অসুবিধে আছে। ঠোঁট মোচড়ালেন মায়াবতী। মানে? আহ, নিজে ডাক্তার হয়ে বোঝো না কোন শারীরিক অসুবিধে থাকলে ছেলেরা বিয়ে করতে চায় না? সেই অসুবিধার কথা নিজের মাকেও বলা যায় না। মায়াবতী ভেতরে চলে গেলেন। পরীক্ষা চলছিল। নিতা বা মিতার আজ ছুটি। খুব ভালো লিখতে পেরেছে বলে পৃথা ছুটির পর খুশিতে মশগুল হয়ে বাড়ি ফিরছিল। পেছনে জিপের আওয়াজ হচ্ছে খেয়াল করেনি। খেয়াল হতেই রাস্তার একপাশে সরে দাঁড়ালো সে। জিপটা একটু এগিয়ে গিয়ে থেমে দাঁড়ালো। পৃথা দেখলো অনুপ নেমে আসছে। সে কি করবে ঠাওর করতে পারছিল না। তুমি এইভাবে রাস্তায় চলো নাকি? অনুপ একটু দূরে দাঁড়িয়ে হাসল। পৃথা জবাব না দিয়ে মাটির দিকে তাকালো।
বোন কোথায়? বাড়িতে। আমার উপর তোমার বাবা মা কি দায়িত্ব দিয়েছেন জানো? মাথা নেড়ে না বলল পৃথা। তুমি জানো না, কিন্তু আমি নিশ্চিত তোমার বোন জানে। ৩ পা এগিয়ে এলো অনুপ। তুমি হয়তো আমাকে ভুল বুঝেছ। তোমার বোন আমাকে জিজ্ঞাসা করলো আমি তোমাকে কেন বিয়ে করলাম না। এরকম যে কথা উঠেছে সেটাই আমি জানতাম না। বিশ্বাস করো, তোমাকে নয়, আমি কাউকে বিয়ে করার কথা ভাবি না। আর হ্যাঁ, তোমাকেও বলি, তুমি তো এবার ফাইনাল দিচ্ছ, এখনই বিয়ে করবে কেন? পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ের কথা ভাবা উচিত। আচ্ছা চলি। জিপে উঠে অনুপ চলে গেল। হঠাৎ পৃথার মনে হলো এমন কথা তাকে কেউ কখনো বলেনি। পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ালে স্বাধীনভাবে থাকা যাবে। কিন্তু তাদের পরিবারের কোনো মহিলা তো চাকরি করে না। বাবা বা মায়ের দিকে সবাই সংসার সামলায়। সে যদি ব্যতিক্রম হতে চায়, তাহলে বাবা মা কি মেনে নেবে? মা মানবে না কিছুতেই, কিন্তু বাবাকে সে বলতেই পারে। হাঁটতে হাঁটতে অনুপকে ভালো মানুষ বলে মনে হলো। বাবা মা ওকে কি দায়িত্ব দিয়েছে। বাড়িতে ঢোকার আগেই নিতাকে দেখতে পেল সে। ছোটরা ফুটবল খেলছে আর ও বাঁশি নিয়ে রেফারিগিরি করছে। ওকে দেখে নিতা জিজ্ঞাসা করলো, পাশ করবি তো? মুখ বেঁকালো পৃথা। আমি কখনো ফেল করেছি? নিতা খেলা থামিয়ে কাছে এলো। একবার কর না, তাহলে আমার সুবিধে হয়। কি সুবিধে? তাহলে আমি ফেল করলে মা বাবা কিছুই বলতে পারবে না, বলে হাসলো নিতা। পৃথার মনে পড়ে গেল। এই, তুই কি জানিস বাবা মা শিবানী দিদিমার ছেলেকে কি দায়িত্ব দিয়েছে? জানি তো, পুনে গিয়ে শ্রীযুক্ত প্রণব কুমার মুখোপাধ্যায়কে দেখে আসতে। সে আবার কে? তোর ভাবি বর, যাকে জামাইবাবু বলতে হবে আমাকে। ভ্যাট, লোকটা নিজে বিয়ে না করে আরেকজনের কাঁধে তোকে চাপিয়ে দিতে চাইছে। কথাগুলো বলে নিতা আবার খেলার মধ্যে ফিরে গেল। মিনিট ৫ পরে গ্রামোফোন মেশিনটার সামনে চুপচাপ বসেছিল পৃথা। নিতা এমন ভাবে বলল যেন সে একটা বোঝা, একজনের কাঁধ থেকে আরেকজনের কাঁধে পাঠানো হচ্ছে। ওদিকের ঘর থেকে মায়ের গলা ভেসে এলো, পৃথা। সে ঘর থেকে বেরিয়ে ঝটপট আধুনিক গানের বাক্স থেকে একটা রেকর্ড বের করে চালিয়ে দিল। রেকর্ডটা কার তা দেখার সময় ছিল না যেন। শচীন দেববর্মনের গান বাজলো, তুমি যে গিয়াছ বকুল বিছানো পথে। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস ছায়ার শরীর এর প্রথম পর্ব। উপন্যাসটির পরবর্তী পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। পরবর্তী পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।